আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যে শেয়ারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা রেনেটা বাংলাদেশ। রেনেটা লিমিটেড একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি। এইটা বাংলাদেশের যতগুলা ফান্ডামেন্টাল কোম্পানি আছে তার ভিতরে টপ 10 বা টপ 15 যদি আমরা ধরি তার ভিতরে একটা ছিল। বাট এটার যে পারফরমেন্স দেখা যাচ্ছে গ্রাজুয়ালি প্রাইস, আমরা যদি ডে ক্যান্ডেল দেখি বা উইকলি ক্যান্ডেলটা যদি দেখি, 24-এর পর যে তার শেয়ারটা ফলিং হচ্ছে তো হচ্ছেই, এবং একবারে হায়ার লো তৈরি করতেছে, সেটা ভাঙতে পারতেছে না। এখন যদি আমরা উইকলিতে যদি ডে ক্যান্ডেলটা চলে যাই, তাহলে এখানে তো জিনিস দেখা যাচ্ছে, সেটা যদি আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি, এই শেয়ারটা তার যে একটা মেজর সাপোর্ট ছিল 470 থেকে 75 টাকা এই রেঞ্জটা, এবং সেটা সম্ভবত ওর যদি ওর হিস্টোরিক্যাল লো ছিল, তারপরও সেখানে সে একটা সাপোর্ট নিয়েছিল একবার, দুবার, তিনবার, চতুর্থবার এসে সেটা সে একবার, দুবার, তিনবার, চতুর্থবার এসে সে ব্রেক করলো। তো আমরা হয়তো এখানে যারা রেনেটার পজিশন ট্রেডিং করার জন্য বা ইনভেস্ট পারপাসে আমরা যারা হয়তো 100 টাকার ইনভেস্ট যদি আমাদের প্ল্যান থাকে, এখানে যদি 40% যদি আমরা অলরেডি করে ফেলি, তাহলে এখন আমরা নেক্সট কোথায় অ্যাভারেজ কস্টিং করতে পারি বা পজিশন ট্রেডিং নিতে পারি। তো এখানে দেখা যাচ্ছে রেনেটার একটা চ্যানেল মেনটেন করে যাচ্ছে। তো এই চ্যানেলটা যারা মোমেন্টাম বা ট্রেন্ড করে ট্রেডিং করতে চায়, তাদের জন্য বলবো যে এই যে ডাইনামিক যে রেজিস্ট্যান্সটা এখন আছে, সেইটা ব্রেকআউট হওয়ার পর, অথবা মুভির অ্যাভারেজ 200 বা 55-এ ওই মোমেন্টে মুভির অ্যাভারেজের যদি কম্বিনেশনটা যদি আমরা আমাদের মতন পেয়ে থাকি, এবং অ্যাট এ টাইম প্রাইসটা যদি ব্রেকআউট করে রিটেস্ট হয় অ্যাজ লাইক ব্রেকআউট রিটেস্ট, তো দ্যাট মিনস আমরা হয়তো এইসব জায়গায় আমরা এন্ট্রিটা নিতে পারি ট্রেন্ড বেস যদি আমরা ট্রেডিং করতে চাই। আর এখন যারা অলরেডি 473 টাকা বা আরও আগে যারা হয়তো 623 টাকা যারা পজিশন নিয়ে নিচ্ছে, এখন এখান থেকে যেহেতু অলমোস্ট 30%-এর মতন ফল ডাউন হয়ে গেছে, তো অ্যাভারেজ যদি কিছু করা যায় সেক্ষেত্রে হয়তো অ্যাভারেজ কস্টটা অনেক কমে যাবে। এখন অ্যাভারেজটা আমরা কোথায় দেখতে পারি? এখন এইখানে 446 টাকা যেটা দেখা যাচ্ছে, একটা ডাইনামিক সাপোর্ট আছে। তো এখন যে ওর যে নেগেটিভ সেন্টিমেন্টাল, তো আমার মনে হয় না এই সাপোর্টটা সে হয়তো ধরে রাখতে পারবে। যদি ধরেও রাখে, তাহলে হয়তো সে কিছুটা প্রাইস পুলব্যাক করে আবার পড়ে যেয়ে এইটা হয়তো ভেঙে আমাদের যে নেক্সট ডেস্টিনেশন একটা আছে এখানে দেখতেছি, যদি এই প্রাইসটা যদি আমরা ধরি, লোয়ার লো যদি ধরি, তাহলে এইখানে 370 থেকে 80 টাকায় হয়তো যদি প্রাইস আসে, তাহলে এখান থেকে হয়তো আমরা একটা 370 থেকে 80 হলে 20%-এর মতন একটা যেটা হিউজ কারেকশনের পরে যে একটা মুভ হয়, সেই মুভটা হয়তো আমরা ধরতে পারবো। সেই মুভটা ধরতে পারলে আমাদের এইখানে যারা 470-75 টাকায় যারা আমরা অ্যাভারেজ করছি বা ইনভেস্ট করছি, আর যদি 377 টাকা যদি আমাদের করার সুযোগ দেয়, তাহলে যে অ্যাভারেজ কস্টিংটা যে জায়গায় চলে আসবে, এবং 377 থেকে যদি 20%-এর মতন প্রাইস যদি একটা মুভমেন্ট আসে, তাহলে হয়তো এখানে আমরা আমাদের এই দুইটার অ্যাভারেজ কস্টিং যেটা আসবে, সেখানে হয়তো আমরা কিছুটা পজিশন আমরা কমিয়ে আনতে পারবো, হোল্ডিং কমিয়ে আনতে পারবো। আর দেন এখানে আসার পরে আমরা দেখব যে এই ডাইনামিক চ্যানেল ট্রেন্ড লাইনটা ব্রেক করে কিনা। যদি ব্রেক করে, দেন আমরা হয়তো হোল্ড করব পজিশনগুলো কিছুটা। আর যদি আবার নিচে চলে আসে, আর অন দ্যাট মোমেন্ট 470 এবং 377-এ যারা সেকেন্ড পজিশন বাই নিতে যদি নিতে পারেন, তো সেইটা মিলে আমরা যদি ব্রেক ইভেনে চলে যাই, তাহলে হয়তো আমরা হোল্ডিং 70 থেকে 80% এখানে কমিয়ে ফেলবো।
যদি ওই সময় যে ইপিএসের গ্রোথটা যদি নেগেটিভ থাকে এবং মুভিং অ্যাভারেজের যদি 200 বা 100 মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস থাকে, এইসব কন্ডিশন আসলে তখন আমরা এই স্টেপগুলো হয়তো নিব। আর যদি এখানে আসার পর যদি ইপিএসটা যদি চলে আসে, ও যদি জুন ক্লোজিং অলরেডি ইপিএস কম, গতবারের চেয়ে অলরেডি 30% কম চলে আসছে। কিন্তু ওরা যেটা ব্যাংক লোনের যেটা প্রবলেম ছিল, হিউজ ওদের একটা ব্যাংক লোন ছিল, সেটার জন্য ওরা যে 300 সামথিং কোটি টাকা যেটা ওরা নিচে, ওইটার কারণে যদি ওদের ব্যাংক লোনের ইন্টারেস্টটা কমে আসে, সেক্ষেত্রে হয়তো ইপিএসের আর্নিংটাও পজিটিভ আসবে। যদি ফার্স্ট কোয়ার্টারে যদি আবার পজিটিভ আসে এবং ওই মোমেন্টে যদি এটা ব্রেকআউট করে এই ডাইনামিক চ্যানেলটা, সেক্ষেত্রে হয়তো আমরা আবার একটা বুলিশ মোমেন্টাম পেতে পারি। তো এখন রেনেটার জন্য অনেক কিছু ইফ এলস যদি কিন্তু ব্যাপার চলে আসছে। হ্যাঁ, তো এটা আমাদের এই বর্তমান সিনারিওতে 445-44 যদি আমরা না করে 377 পর্যন্ত যদি ওয়েট করতে পারি, তাহলে হয়তো আমাদের লসটা কিছুটা রিকভার হয়ে যাবে, বা হয়তো বা আমরা যারা এখানে 477-78 টাকায় যারা নিছি, তাদের জন্য হয়তো ব্রেক ইভেনও চলে আসবে। আর যারা 626 বা 27 টাকা হোল্ড করে নিছে, তো তাদেরকে তো আরও অনেক সময় হোল্ড করে রাখতে পারে একটা বড় মুভ না আসা পর্যন্ত। তো ওনারা যদি এখানে যদি তাদের ওই 30%-এর 100 টাকা যদি 30% হোল্ডিং করতো, 440-এ যদি আবার 30% বা 40% করতো, আবার যদি 377-এ এসে যদি বাকি 30% যদি নিত, তাহলে হয়তো তারা অনেকখানি অ্যাভারেজ কমিয়ে আনতে পারতো। এখন দেখা যাক তারা তাদের টাকাকে কীভাবে মানি ম্যানেজমেন্ট করে ইনভেস্ট করছে। মানি ম্যানেজমেন্ট একটা বিশাল ব্যাপার। তো দেখা যাক, এটা নিয়ে এই পর্যন্তই। এখন যেই শেয়ারটা নিয়ে কথা বলবো সেটা স্কোয়ার লিমিটেডের কোম্পানি, বাংলাদেশ স্কোয়ার, বাংলাদেশ না, স্কোয়ার ফার্মাসিক্যাল লিমিটেড। এটা ফার্মাসিক্যাল, এটা কেমিক্যাল ক্যাটাগরিতে শেয়ার। তো এই শেয়ারটা নিয়ে কি বলবো, এই শেয়ারটা যদি আমরা ফান্ডামেন্টাল ডাটা দেখি, তো 28 টাকার মতন প্রজেক্টেড ইপিএস দেখা যাচ্ছে। গতবার ওরা 11%, মানে 110% ক্যাশ, 23 টাকা, 23.5 টাকার জন্য। তো এবার হয়তো 13 টাকা তো দেওয়া উচিত মিনিমাম, যদি 13 টাকা দিতে পারে। আর আজকে তো অলরেডি প্রাইস এখন দেখা যাচ্ছে, যে সময় ভিডিওটা করতেছি 19শে অক্টোবর 11টার সময় সকাল, 3 টাকা বেড়ে গেছে। তো এই ভিডিওটা আবার কালকে করার প্ল্যান ছিল, কিন্তু কোনো কারণে করতে পারিনি। তো এইটা যদি 209, আমার ওই যে চারটা ছিল সেখানে 209 টাকার দিকে বা 10 টাকার দিকে প্রায় একটা এন্ট্রি নেওয়ার চিন্তা করছিলাম, এবং সেকেন্ড এন্ট্রিটা রাখার চেষ্টা করছিলাম 200 টাকার আশেপাশে। আর মার্কেট ডিজাস্টার যদি হয় কোনো কারণে, তো সেক্ষেত্রে আরও 183 বা 170টা বাদ দেই, 183 একটা ধরে রাখি। এইটা হলো 20%। যদি এখানে আমাদের যদি 100 টাকা থাকতো, আমরা হয়তো এখানে 50%, এখানে 30, আর এখানে 20, এইভাবে টাকাটা মানি ম্যানেজমেন্ট করে ফেলতাম। আর আমার প্রফিট টেকিং এখন স্কোয়ারটা আপনারা কি ডিভিডেন্ড বেস রেখে দেবেন না ক্যাপিটাল গেইন হিসেবে নেবেন, সেইটাও ওদের দেখার বিষয় আছে। যদি মার্কেট কোনো কারণে 240-এর দিকে স্কোয়ার চলে আসতো, তখন হয়তো যদি আমাদের এখানে 50 টাকার জন্য সাপোজ যদি 10টা স্কোয়ার পেতাম, তাহলে হয়তো আমরা 240-45 টাকায় আমরা হয়তো 4টা বা 5টা স্কোয়ার ছেড়ে দিতাম। তো এইভাবে যদি আপনারা নিচে মার্কেট কোনো কারণে নিচে চলে আসে, সেক্ষেত্রে টাকাটা কীভাবে ডিপ্লয় করব, আবার উপরে চলে গেলে এইখানে বাই করা তো আরও মনে হয় যুক্তিযুক্ত। তো আমরা অনেক সময় লোভে পড়ে বা গ্রিডি হয়ে এইসব জায়গায় বাই করে ফেলি। এইখানে কেন বাই করবো আমরা, যে এইভাবে চিন্তা করতে হবে যে প্রাইস ওভার ভ্যালু, আন্ডার প্রাইস না ফেয়ার ভ্যালু। তো ওই ক্যালকুলেশনগুলো যদি চিন্তা করি, যে স্কোয়ার এখনও আন্ডার ভ্যালু অবস্থায় আছে। আমরা রিস্ক নিলে এখানে নেই 210 টাকা, এখানে আমরা দেখা যাবে অনেকে 316 টাকা বা 282 টাকা তো বাই করবে। তারা কি চিন্তা করে বাই করবে তারাই বলতে পারবে। তো
তো স্কোয়ার নিয়ে এইটাই দেখা যাক। ওদের ডিক্লারেশন চলে আসছে এই সপ্তাহে, তো ওরা কি ডিক্লারেশন দেয়। ধন্যবাদ সবাইকে।